হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তির পৃথিবী। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভূত বা ভৌতিক বিষয় কোনোটিতেই আমার বিশ্বাস নেই। নিজের সাহসের উপর যথেষ্ট আস্থা আছে বলেই অপরিচিত এলাকার এই ভৌতিক পরিবেশে থাকতে রাজি হয়েছি। যে বাড়িটাতে আমি আছি সেটাকে ঘিরে বেশ মুখরোচক গল্প প্রচলিত আছে। এসব গল্প শুনতে বেশ মজাই লাগে, কারণ আমার কলিগরা আমার কাছ থেকে ওই বাড়ি সম্পর্কে নতুন কোনো গল্প শোনার জন্য মাঝে মাঝে আগ্রহ দেখাতেন। তাদের ধারণা আমি লজ্জায় এ বাড়ি ছেড়ে পালাচ্ছি না। এ বাড়িতে অনেকেই থাকার দুঃসাহস দেখিয়েছে, কিন্তু কেউ নাকি টিকতে পারতো না। বাড়িওয়ালা এখানে থাকে না। বাড়িটি ২-৩ বছর পরিত্যক্ত ছিল। বাড়িওয়ালা কিছুতেই ভাড়া দিতে রাজি হচ্ছিল না। আমি এক প্রকার জোরপূর্বক ভাড়া নিলাম। বিরাট বড় বাড়ি। বাড়িটার বাইরের পরিবেশ দেখলেই গা ছমছম করে। বাড়ির দক্ষিণ দিকে বড় বাঁশঝাড়, উত্তর দিকে বেশ বড়সড় একটা পুকুর। পুকুরটার জল খুবই পরিষ্কার। গরমের সময় তাই বেছে বেছে দক্ষিণ দিকের রুমটাই থাকার জন্য ঠিক করলাম। আমাকে সবসময় সাহায্য করার জন্য গ্রামের একটা সাহসী ছেলেকে কাছে রাখতাম। ১৭ বছর ছেলেটার নাম কাদের। সুঠাম দেহ, কোনো কাজে অনীহা নেই। সারাদিন কাজ করলেও ক্লান্তি তার শরীরে ভর করতে পারে না। ও আমার পাশের রুমটাতে থাকে। ৫-৭ দিন বেশ নির্বিঘ্নে কাটিয়ে দিলাম। প্রথম অস্বাভাবিক ঘটনার কথা বলছি। সেদিন সন্ধ্যা ৭টার দিকে এসে জামাকাপড় ছেড়ে বেসিনে গেলাম চোখে মুখে জল দিতে। জল ছেড়ে আয়নাতে তাকাতেই মনে হলো একটা আলোর রেখা পেছন থেকে সরে গেল। পিছনে তাকিয়ে কিছু দেখতে পেলাম না, ভাবলাম দেখার ভুল। কিন্তু কিছুক্ষণ পর একই ঘটনা আবার ঘটল। আলোটা এক দেয়ালের থেকে গিয়ে অন্য দেয়ালে গিয়ে মিলিয়ে গেল। যেহেতু এটা ছিল আমার দেখা প্রথম অস্বাভাবিক ঘটনা, তাই কেমন জানি একটা শিহরণ অনুভব করলাম। কাজে একটু পরেই বাজার থেকে আসলো। দুজন মিলেই, কাদের আর আমি, রান্নাটা সেরে খাওয়া দাওয়া করতে 10টা বেজে গেল। খাওয়া শেষ করেই ও ঘুমাতে গেল। আমি শুয়ে শুয়ে সন্ধ্যার পিছনের কারণ সন্ধান করছি। এমন সময় কারণ চলে গেল। আমার খাটটা উত্তর দক্ষিণভাবে সেট করায় দক্ষিণ দিকে পা দিয়ে শুয়ে আছি। কারেন্ট যাওয়ার বাইরে থেকে চাঁদের আলো দক্ষিণ দিকের জানালা দিয়ে ভিতরে এসে একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছে। জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছে। বাঁশবাগানের আলোর ছায়ার খেলা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। আমার একটা অভ্যাস হলো শত গরমের মধ্যেও ঘুমানোর সময় হাঁটু পর্যন্ত কাঁথা টেনে ঘুমানো। ঘুমের এক পর্যায়ে টের পেলাম পায়ের উপর কাঁথা নেই, সরে গেছে। কাঁথাটা হাঁটু পর্যন্ত টেনে আবারও চোখ বুজলাম। কিছুক্ষণ পর মনে হলো কাঁথাটা আস্তে আস্তে পা থেকে সরে যাচ্ছে। শরীরের ক্লান্তির জন্য চোখ খুলতে ইচ্ছে হলো না। ভাবলাম মনের ভুল। কিন্তু হঠাৎ করেই মনে হলো কাঁথাটা দ্রুত সরে যাচ্ছে। ধড়ফড় করে উঠে বসতেই জানালায় চোখ গেল। মনে হলো একটা ছায়া দ্রুত সরে গেল। কাঁথার একটা অংশ জানালার মধ্যে ঢুকে আছে। হ্যাঁচকা টানে কাঁথাটা ভিতরে নিয়ে এলাম। সাথে সাথে বাঁশবাগানের ভিতর থেকে খিলখিল হাসির শব্দ ভেসে এলো। মেরুদণ্ডের উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সারা শরীর অবশ হয়ে আসছে। মনে হচ্ছে আমি মারা যাচ্ছি। অসাড় দেহ নিয়ে আমি জানালার দিকে তাকিয়ে আছি। এ সময় দূরে বাঁশবাগানের মধ্যে একটা
স্পষ্ট নারী ছায়ায় সরে যেতে দেখলাম। হারিয়ে যাওয়ার শেষ মুহূর্তে সে আমার দিকে এক ঝলক তাকালো। তার চাহনিতে যেন ক্রোধ ফুটে উঠেছে। আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে আমার করণীয় কী। অনেকক্ষণ যাবৎ চুপচাপ বসার পর একটু নড়েচড়ে বসলাম। ঠিক তখনই দেখলাম পাশের চেয়ারে ঘটে চলা অপার্থিব এক ঘটনা। চেয়ারটা মেঝের 1 ইঞ্চি উপর দিয়ে ভেসে ভেসে নড়াচড়া করছে। একটা ছন্দে চেয়ারটা ঘুরছে। হঠাৎ করে চেয়ারটা ফুট 2 উপরে উঠে গেল এবং চেয়ারটার পেছনে থাকা অদৃশ্য কেউ চেয়ারটাকে সশব্দে মাটিতে ছুঁড়ে দিল। গলা থেকে একটা ভয়াল আর্তচিৎকার বেরিয়ে এলো। সাথে সাথে পাশের রুম থেকে কাদের ছুটে এলো। কি হয়েছে ভাইয়া, খারাপ স্বপ্ন দেখছেন? আমি কোনো কথা বলতে পারছি না। কোনো রকমে বললাম, জল। জল খাওয়ার পর কারেন্ট চলে এলো। জলটা একটু আগে খাইলেই পারতেন, কারেন্টটা আরও আগেই আয়া পড়তো। কাদের রুমে চলে গেল। জানালা বন্ধ করে বাতি জ্বালিয়ে দিয়ে সারা রাত মিউজিক শুনলাম। বিষয়টা জানতে পারলে কলিগদের মধ্যে হাসির রোল পড়ে যাবে, এটা ভেবে আমি কাউকে কিছু বললাম না, এমনকি কাদেরকেও না। বিকেলে বাসায় ফিরে যতক্ষণ সম্ভব কাদেরের সাথে থাকার চেষ্টা করলাম। রাত 11টার দিকে কাদের শুতে গেল। আর জানালা বন্ধ রাখলাম এবং সারা রাত বাতি জ্বালিয়ে রাখলাম। সে রাতে তেমন কিছু ঘটল না, তবে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। পরের দিন বিকেলে অফিস থেকে ফিরে যথারীতি বেসিনে হাত মুখ ধুতে গেলাম। ট্যাপ ছাড়লাম কিন্তু জল পড়ছে না। ভাবলাম জল নেই, কাদেরকে মোটরটা ছাড়তে বলবো। ঠিক তখনই ফুল স্পিডে জল পড়তে লাগলো। জলে হাত দিতেই জল পড়া বন্ধ হয়ে গেল। ট্যাপ বন্ধ করে যখন বাথরুম থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক তখনই কোথা থেকে এক ঝাপটা জল এসে পুরো শরীর ভিজিয়ে দিল। আমি দ্রুত রুমে চলে গেলাম। ভয়ে গলা শুকিয়ে আসলো। কাদেরকে ডেকে একটু কথা বলায় ভয়টা হালকা কমলো। রাত 11টার দিকে কাদের ঘুমাতে যাওয়ার পর আমারও হালকা তন্দ্রা আসলো। একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ নুপুর পায়ে হাঁটছে। প্রায় 1 ঘন্টা জেগে শব্দটি আবার শোনার চেষ্টা করলাম, কিন্তু কোনো শব্দ শুনলাম না। এবার ঘুমানোর চেষ্টা করব। ঠিক তখনই স্পষ্ট শুনলাম আমার মাথার কাছ থেকে একটা নুপুরের শব্দ পায়ের পাশ দিয়ে জানালা পর্যন্ত গিয়ে থেমে গেল। সারা রাতে আর কিছুই ঘটেনি, তবে সেই অদ্ভুত স্বপ্নটি আজও দেখলাম। 6-7টি রাত পার হয়ে গেল। রাতগুলোতে আমি মাঝে মাঝে গভীর কান্নার আওয়াজ শুনতে পেয়েছি, তবে প্রতি রাতেই এই অদ্ভুত স্বপ্নটি দেখেছি। স্বপ্নটি ছিল এরকম: বাড়িটার সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্ক, বাড়িওয়ালার চোখে অশ্রুসিক্ত। সে সবাইকে কিছু একটা বলছে। তবে আজ রাতের স্বপ্নটার কথা মনে হলেই গা শিউরে ওঠে। অস্থিরতা বেড়ে যাচ্ছে। আজ দেখলাম বাড়িটার সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্ক। বাড়িওয়ালা অশ্রুসিক্ত চোখে বলছে, আমি ওকে বাড়ি ভাড়া দিতে চাইনি, ও আমার কথা শোনেনি। এখানে আসার পর এত কিছু হলো, অথচ আমাকে কিছুই জানায়নি। সবাই 2টি কাফনে মোড়া লাশকে ঘিরে দাঁড়িয়ে আছে। কারো কারো মুখে বেশ কয়েকবার সুইসাইড কথাটি শুনলাম। সবচেয়ে স্পষ্ট যে কথাটা শুনলাম সেটা হলো অমাবস্যা। কেউ কেউ বলছে অমাবস্যা রাতে এ বাড়িতে এমনই হয়। স্বপ্নটা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কপালে হাত দিয়ে বুঝলাম জ্বর হয়েছে। থার্মোমিটারে 104 ডিগ্রি শো করলো। অসুস্থ শরীর নিয়ে অফিসে গেলাম। কোনো কাজে মন বসাতে পারলাম না। থেকে থেকে শুধু অমাবস্যার রাতের কথা মনে আসছে। আমার এক ঘনিষ্ঠ কলিগকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, অমাবস্যার রাত কি বলতে পারো? কেন, ভূত ধরবা নাকি? বলে হাসতে হাসতে চলে গেল। বিকেলে বাসায় ফিরে দেখি কাদের বাজার করে ফিরেছে। আমি জামা কাপড় ছেড়ে ওর কাছে গিয়ে বললাম, ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বাড়িতে কি ঘটেছিল জানো?
এখানে একটা বড় ফ্যামিলি থাকতো। রাতুল সাহেব, তার স্ত্রী, 2 ছেলে ও তার এক মেয়ে। অভাব অনাটন সব সময় লেগেই থাকতো। মেয়েটা কলেজ পড়তো, টাকার অভাবে বেতন দিতে পারতো না। সংসারে সারাদিন অশান্তি লেগেই থাকতো। তারপর এক রাতে সবাই একসাথে সুইসাইড করলো। বাবা, মা আর মেয়েটা গলায় দড়ি দিল, আর ছেলে দুটোকে বিষ খাওয়ানো হয়েছিল। কাহিনীটা এক নিঃশ্বাসে বলে থামলো কাদের। প্রতিক্রিয়া দেখার জন্য তাকালো আমার দিকে। ভয়ে চাদরটা জড়িয়ে আঁকড়ে ধরে আছি। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, তোমার ভয় করে না? না। কখনো কিছু দেখেছো? দেখেছি। কি দেখেছো? পায়ের ছাপ। প্রায় প্রতিদিন অসংখ্য ছোট বাচ্চার পায়ের ছাপ দেখি। আর কান্নার শব্দ শুনতাম। বাচ্চার কান্নার শব্দ। আচ্ছা, অমাবস্যা রাতে অনেক কিছু ঘটে, তাই না? হুম। আমাদের তো মেরেও ফেলতে পারে, তাই না? হুম। আরেকটা কথা খুব সাহস করে জিজ্ঞেস করলাম, অমাবস্যা কবে? এ প্রশ্নে ও কিছুটা চমকে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জানি না। 10:30টার দিকে শুয়ে পড়লাম। বাইরে একটা ডাহুক পাখি ঘন ঘন ডাকছে। 11টার দিকে কারেন্ট চলে গেল। উঠে মোমবাতিটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। চোখে ঘুম ঘুম ভাব। ঠিক তখনই মনে হলো আমার মাথার কাছে কেউ ফিসফিস করে কথা বলছে। আমি নড়েচড়ে উঠলাম। এ সময় দেখি ফ্যানের পাখাগুলো জোরে জোরে কাঁপছে। ঠিক এমন সময় পাশের রুম থেকে কাদেরের ভয়াল চিৎকার শুনে আমিও চিৎকার করতে করতে ওর রুমের দিকে ছুটে গেলাম। গিয়ে দেখি উনি মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর ওর কানের নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে দেখা মাত্র আমার পা জড়িয়ে ধরে বলল, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। শক্ত কিছু দিয়ে ওকে আঘাত করার চিহ্ন দেখলাম। ওকে আমার রুমে নিয়ে এসে ওর ক্ষত জায়গাটা গামছা দিয়ে বেঁধে দিলাম। দুজন পাশাপাশি বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। পাশে টেবিলে রাখা মোমবাতিটা জ্বলছে। হঠাৎ করে দরজার পাশ দিয়ে স্পষ্ট নুপুরের শব্দ শোনা গেল। মনে হলো কেউ নুপুর পায়ে দৌড়ে এলো। ও আমার আরও কাছে সরে এলো। সাথে সাথে পাশের ঘরের আয়নাটা সশব্দে ভেঙে পড়ল। আবার নুপুরের শব্দটা শোনা যাচ্ছে। শব্দটা আমার দরজা পর্যন্ত এসে থেমে গেল। এখন মনে হচ্ছে শব্দটা আমার দিকেই এগিয়ে আসছে। ঝুম ঝুম ঝুম। হালকা বাতাসে মোমবাতিটা নিভে গেল। অন্ধকারে একছত্র আধিপত্য কায়েম করল। অন্ধকারের বুক চিরে শব্দটা আবার এদিকেই আসছে। কাদের আমাকে জড়িয়ে ধরল। কিছু না বুঝতে দিয়েই কাদের গগন বিদারে চিৎকার দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মোবাইলের আলো জ্বেলে কাদেরের পেছন দৌড়াতে শুরু করলাম। হঠাৎ কিছু একটাতে বেঁধে পড়ে গিয়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল দেখি তখনও মোবাইলের আলো জ্বলছে। চারদিকে গাঢ় অন্ধকার। একটা ভেজা ফ্লোরে আমি পড়ে আছি। দুর্বল শরীরটাকে কোনো রকম টেনে তুললাম। টর্চের আলোতে দেখি ফ্লোরটা একদম রক্তে ভিজে আছে। কপালে প্রচণ্ড ব্যথা। ধীরে ধীরে কাদেরের রুমে ঢুকলাম। ঢুকে এক বীভৎস দৃশ্য দেখে চিৎকার দিয়ে বেরিয়ে এলাম। কি মনে করে ওই ঘরে আবারও ঢুকলাম। ভয়ের থেকে মনের টানকেই বেশি গুরুত্ব দিয়েছিলাম হয়তো। দেখি ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলছে একটা দেহ। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে পড়েছে। জিহ্বাটা ইঞ্চি তিনেক বাইরে বেরিয়ে আছে। আমাকে বলছে, চলে যাও এখান থেকে, আজ অমাবস্যার রাত। অনুভূতিহীন চোখে দেখলাম মোবাইল স্ক্রিনে ব্যাটারি লো, শাটডাউন। আবার অন্ধকার নেমে এলো। অন্ধকারের বুক চিরে আবারও সেই নুপুরের শব্দ কানে ভেসে এলো। নমস্কার।